শুভেচ্ছা প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ চ্যানেলের পর্দায় আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। তারকা কথন মানেই আমরা আপনাদের পছন্দের তারকাদের আমন্ত্রণ জানাই এবং তাদের সঙ্গে তাদের কাজ, তাদের অর্জন, তাদের অভিজ্ঞতা এই সব কিছু নিয়ে কথা বলি। আজকে তারকা কথনের সেটে আমাদের সঙ্গে যিনি আছেন অতিথি হিসেবে, তিনি তার ক্যামেরা লেন্সের মাধ্যমে ফুটিয়ে তোলেন আমাদের দেশের বিভিন্ন ধরনের সৌন্দর্য। আমাদের দেশকে তিনি বহির্বিশ্বে বিভিন্ন ধরনের ফটো এক্সিবিশনগুলিতে তুলে ধরেন এবং তার সাথে সাথেই তার আরও অনেক ধরনের কাজের জায়গা রয়েছে, বহুমাত্রিকতা রয়েছে। সে বিষয়গুলো নিয়ে আজকে তার সঙ্গে কথা বলবো এবং নিশ্চিতভাবে তিনি একজন আলোকচিত্রী, সেটি বুঝতেই পারছেন আপনারা। আমাদের সঙ্গে আজ রয়েছেন আলোকচিত্রী এবং আমরা তাকে বলতে পারি বংশীবাদক। আমাদের সঙ্গে রয়েছেন পিনুর রহমান। স্বাগত আপনাকে। কেমন আছেন আপনি? ভালো আছি এবং একটু বেশি ভালো আছি, কারণ আজকে চ্যানেলে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে। সঙ্গত কারণে আমার মনে হয় প্রতিদিনের থেকে একটু বেশি ভালো আছি আর কি। এবং ভালো থাকাটা আরও বেশি অনুভূত হয় তখন যখন নিজের কোনো কাজের জন্য আমরা কোনো কিছু অর্জন করি বা স্বীকৃতি পাই। সেরকম একটি স্বীকৃতি আপনি পেয়েছেন এবছর, সেটি হলো সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি 2026-এ আপনার একটি চিত্র, সেটি হচ্ছে ভীষণ রকমভাবে প্রশংসিত হয়েছে এবং আপনি সেটি পুরস্কার পেয়েছেন। এই ব্যাপারটি নিয়ে আপনার সম্পর্কে শুরুতে একটু জানি। সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসের ক্ষেত্রে বলবো, এটা আসলে একজন ফটোগ্রাফারের জন্য হচ্ছে ওয়ান কাইন্ড অফ ড্রিম। আর আমার জন্য এটা আসলে ড্রিম বিয়ন্ড ইমাজিনেশন আমি বলতে পারি, কারণ আমি আসলে প্রফেশনালি কিন্তু ফটোগ্রাফার না। প্রফেশনালি আমি একজন হচ্ছে ব্যাংকার। তো হচ্ছে এই ব্যাংকিংয়ের পাশাপাশি আমি ফটোগ্রাফি করি। তো সেই জায়গা থেকে যে আমি আসলে মানে এত বড় একটা প্ল্যাটফর্মে এত বড় একটা রিকগনিশন বাংলাদেশের জন্য নিয়ে আসতে পারবো, এটা আমার কাছে আসলে একটা স্বপ্নের মতন মনে হয়। তো যখন আমি এই জায়গাটাতে পার্টিসিপেট করার পরে এই খবরটা পেলাম যে আমি হচ্ছে এবছরের জন্য কান্ট্রি উইনার বা ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পেয়েছি, নিঃসন্দেহে এটা আমার জন্য একটা বড় ধরনের অর্জন। এবং শুধু আমার জন্য না, এটা বাংলাদেশের জন্য একটা বড় ধরনের। সেই জায়গাটাতেই আসছিলাম যে যখন আমরা বহির্বিশ্বে আমাদের দেশের কারো কোনো কাজের জন্য স্বীকৃতি কেউ পায়, তখন কিন্তু সে অর্জনটা পুরো বাংলাদেশের হয়, কারণ তখন পিনুর রহমানের পাশে বাংলাদেশ এটিও উচ্চারিত হয় পুরস্কার ঘোষণার সময়। আপনাকে অভিনন্দন এবং একই সাথে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো এবার, এই যে আপনি বললেন আমি ব্যাংকার, পেশায় আপনি একজন ব্যাংকার, কিন্তু নেশায় আপনি একজন আলোকচিত্রী। আসলে ছবি তোলার নেশাটা শুরু হলো কিভাবে বা কেন ইচ্ছে করলেন? এটা যদি বলেন, আসলে সত্যিকার অর্থে আমি আসলে অনেক কিছু ট্রাই করেছি। মানে আমার বেসিক্যালি এই যে শিল্পের বিভিন্ন মাধ্যম নিয়ে চেষ্টা করাটা, এটা আমার বিশ্ববিদ্যালয় জীবন থেকে শুরু হয়। তার আগে আসলে একটু ঘরকোনো স্বভাবেরই ছিলাম। তো বিশ্ববিদ্যালয়ে আসার পরে আমরা একটা কথা বলি, আমার একটা ছোট ভাই আছে, ও একটা কথা বলতো যে আমরা জীবনে হচ্ছে ডিগ্রি নিয়েছি আসলে তিনটা। একটা হচ্ছে যে এসএসসি, একটা হচ্ছে এইচএসসি, আর একটা হচ্ছে টিএসসি। তো এই টিএসসি হচ্ছে আমাকে আসলে ভাঙা গড়ার ক্ষেত্রে একটা বড় ধরনের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। এখানে আমি অনেকদিন কবিতা পড়ার চেষ্টা করেছি, বাঁশি বাজানোর চেষ্টা করেছি এবং পাশাপাশি এই যে ফটোগ্রাফিটা, এটাকেও হচ্ছে চর্চাটা অব্যাহত রেখেছি। তো সেখান থেকেই একটা দীর্ঘ যাত্রার মাধ্যমে আমার মনে হয় ফটোগ্রাফিটা আমাকে হচ্ছে ওই যে বলে না একটা মাহেন্দ্র খন বা একটা পিক করেছে, ফটোগ্রাফিটা ওই জায়গায় হচ্ছে আমার রক্তের সাথে মিশে গেছে এবং দেখা গেছে যে আমার শখটা আস্তে আস্তে আমার হচ্ছে প্যাশনে পরিণত হয়েছে। শখ আর প্যাশন কিন্তু দুটো আলাদা জিনিস। শখ তো হচ্ছে আমাদের কম বেশি সবারই থাকে, কিন্তু শখ যদি আমি একদিন পূরণ না করি, হ্যাঁ, যে আপনি গান গেতে ভালোবাসেন, আপনি এটা একটা আপনার শখ, কিন্তু আপনি এক মাস গান গাইলেন না, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনার একটা প্যাশন হয়, তাহলে কিন্তু আপনি প্রতিদিনই রেওয়াজ করবেন। যেমন আমার বাঁশির ক্ষেত্রে যেটা দেখি, যে বাঁশি আমি যত কাজই করি না কেন, ঘুমানোর আগে অন্তত 10 মিনিটের জন্য হলেও বাঁশিতে আমি একটা ফু দেই। তো তেমনি ফটোগ্রাফিটা আমার নানাবিধ কাজের মধ্যে এটা কিন্তু আমার মানে চাই, একটা ক্লিক অন্তত করা চাই। হ্যাঁ, আমরা একটি ভিডিও ফুটেজেও দেখেছিলাম যে পুরস্কার গ্রহণের সময় আপনি সেখানেও বাঁশি বাজানোর চেষ্টা করেছেন। এটা রাশিয়াতে। হ্যাঁ, এরকম বিশ্বের বিভিন্ন জায়গাতে আপনার ফটো এক্সিবিশন হয়েছে, বড় বড় বিভিন্ন ধরনের প্রতিযোগিতা বলি কিংবা এক্সিবিশনগুলি, সেখানে আপনার তোলা ছবি জায়গা পেয়েছে। এরকম আরও নানান ধরনের স্মৃতি নিশ্চয়ই রয়েছে, ঘটনা নিশ্চয়ই রয়েছে আপনার এই ফটোগ্রাফি লাইফে। তার মধ্যে থেকে যদি দু একটি ঘটনা আমাদেরকে বলতেন। এইখানে আমি আসলে একটা মজার স্মৃতির কথাই বলবো, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ফটোগ্রাফারের জীবনে যদি প্রাপ্তির হিসাবটা করি,
প্রাপ্তির বিষয়টা মাথায় রেখে কিন্তু ফটোগ্রাফার ছবি তোলে না। তারপর প্রাপ্তি হচ্ছে একজন ফটোগ্রাফারকে আমি মনে করি যে একটা ইনসেন্টিভ হিসাবে কাজ করে, তাকে পরবর্তী কাজের জন্য এক ধরনের প্রেরণা দেয়। তো সেরকমই 2019 সালে যদি আমি ফিরে যাই, তখন আমি দেখতে পাবো আমার একটা ছবি ছিল হচ্ছে লস্ট চাইল্ডহুড, যেটি আমার জীবনে আসলে একটা কি বলা যায় ফটোগ্রাফির একটা ইউটার্ন। এই ছবিটার মাধ্যমে আমি কিন্তু মূলত আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রথম স্বীকৃতি পাই। তো ওই ছবিটার গল্পটা যদি বলি, ওই ছবিটা যখন বাংলাদেশে যাচাই বাছাই পর্বে ছিল, তখন ওই ছবিটা সিলেক্ট হওয়ার পরও যখন বিদেশের প্ল্যাটফর্মে, মানে এটা ওয়ার্ল্ড ফটোগ্রাফিক কাপ ছিল, মানে ফটোগ্রাফির একটা আন্তর্জাতিক বিশ্বকাপ বলে আর কি, যেটা ইউরোপ এবং আমেরিকা যৌথভাবে আয়োজন করে। তো সেখানে 11টা ছবি বাংলাদেশ থেকে নির্বাচিত করে পাঠানো হয়েছিল, কিন্তু আমার ছবিটা যে কোনো কারণেই হোক বাদ দিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা। এবং পরবর্তীতে এই যে 11টা ছবি যখন পাঠাবে, তখন বিদেশের একজন জাজকে নিয়ে আসা হয়েছিল, উনি হচ্ছে 11টা ছবি সিলেক্ট করে পাঠাবেন কথা ছিল। তো উনি ওই 11টা ছবি দেখার পরে বললেন যে বাতিল করা ছবিগুলো একটু নিয়ে আসেন, এবং উনি ওই বাতিল করা ছবিগুলো দেখলেন, দেখে ওর মধ্যে আমার একটা ছবি ওনার পছন্দ হলো, এবং উনি ওই 11টার সাথে একটা বাদ দিয়ে আমার ছবিটা উনি দিয়ে দিলেন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে। তো পরে দেখা গেল যখন 1 মাস বা 2 মাস পরে রেজাল্ট হয়, তখন সব ছবির মধ্যে ওই একটা ছবি হচ্ছে টিকে গিয়েছিল। এবং আমি ওই বছর 2019 সালে ওই ওয়ার্ল্ড ফটোগ্রাফিক কাপের বেস্ট অফ নেশন বাংলাদেশে মনোনীত হয়ে নরওয়েতে গিয়েছিলাম। বাহ, দারুণ। যখন ছবি তোলা শুরু করেছিলেন তখন কি এরকম প্রত্যাশা ছিল যে আমার ছবি আন্তর্জাতিক পরিমণ্ডলে যাবে বা স্বীকৃতি বয়ে আনবে আমার জন্য বা দেশের জন্য, নাকি এমনি? আসলে সত্যিকার অর্থে যখন ছবি তুলেছি তখন তো মনের আনন্দেই ছবি তুলেছি, কারণ এটা আসলে আমাকে এক ধরনের মানসিক পরিতৃপ্তি দেয়। কারণ আমি সারাক্ষণ থাকি তো সংখ্যার মধ্যে, হ্যাঁ, ব্যাংকের কাজ মানে হচ্ছে ভীষণ দায়িত্ব এবং সংখ্যার খেলা আর কি। তো এর মধ্যে শুক্র শনিবার আমি বলি যে এই দুটো দিন হচ্ছে আমার ছবি। তো এই 2 দিন হচ্ছে আমি ছবি তুলি মনের আনন্দে। তখন যখন আপনি খেয়াল করে দেখবেন, প্রথমবার যখন আমার ছবিটা ড্রিক গ্যালারিতে, বাংলাদেশে জানেন যে যেই কয়েকটা জায়গায় হচ্ছে ছবি প্রদর্শনী হয়, তো প্রথম একটা ছবি যখন ওখানে ঝুলানো হলো, তখনই সেটা আমার জন্য একটা বড় প্রাপ্তি ছিল। আর আমি তখন চিন্তাও করি না যে হচ্ছে আমার ছবি বিদেশের মাটিতে যাবে বা হচ্ছে আমি এতগুলো রিকগনিশন পাবো, এটা কিন্তু আমি তখন ভেবে কোনো ধরনের কোনো কিছু করিনি, কারণ আমার আসলে কোনো ফিউচার প্ল্যান থাকে না কোনো কাজে। আমি 10 বছর আগেও জানতাম না যে ফটোগ্রাফি নিয়ে আমি এই জায়গাটায় আসবো, বা এখনো আমার কোনো প্ল্যান পরিকল্পনা নাই যে হচ্ছে ফটোগ্রাফি নিয়ে অমুক একটা জায়গায় যাব। হয়তো হচ্ছে আমার কাজের মাধ্যমে বা পরিশ্রমের মাধ্যমে আজকে থেকে আগামী 10 বছর পরে আমি এবং আমার সাথে আমার বাংলাদেশ আরো হয়তো ভালো কোনো জায়গায় যেতে পারে, এটা একটা স্বপ্ন থাকেই। কিন্তু আসলে ওই ধরনের একদম টার্গেট করে কোনো কিছু আসলে আমার নিজের মানে দর্শনের মধ্যেও নাই। আপনি বিভিন্ন ধরনের কথা বলছিলেন ছবি তোলার ক্ষেত্রে বা জীবনের বিভিন্ন ধরনের ব্যাপ্তি সম্পর্কে। ছবি তোলা মানে তো ছবির মাধ্যমে একটা গল্প তুলে ধরা, এবং আপনি বা যারা ছবি তোলেন তারা সেটি সবসময় চেষ্টা করেন যে তার ছবির মাধ্যমে যেন দেশের গল্প, মানুষের গল্প এইগুলো ফুটে ওঠে। যে ছবিটি সম্প্রতি আপনি তুলে পুরস্কার পেয়েছেন সেটি হলো থ্রেডস অফ লাইফ। এই ছবিটার গল্পটা একটু শুনি। এই ছবিটার গল্পটাও মজার। ওই যে আমি বললাম যে আমি কোনো কিছু পরিকল্পনা করে আগাই না। আমি আসলে এখন থেকে ধরেন বছর 10 আগে খুলনাতে আমি থাকতাম। তো ওই সময় আমি হচ্ছে পাটের ছবি তুলতাম, মানে পাটের সাথে জড়িত যে জীবনধারা, যে লাইফস্টাইল বা হচ্ছে বলেন এর সাথে জড়িত যে শ্রমিক, এদের জীবনধারা ক্যাপচার করার চেষ্টা করতাম। তো ওই সময় আমি হচ্ছে একটা ছবি তুলে ফেসবুকে দিয়েছিলাম। তখন কানাডায় একজন ভদ্রমহিলা ওই ছবি দেখে আমাকে একটা মেসেজ দিয়েছিল যে হচ্ছে ভাইয়া এরকম ছবি কি আপনার কাছে আছে কিনা। তো মজার ব্যাপার হচ্ছে এই ছবি আমি ওনার এই মেইলটা আমি দেখিনি। তো এরপরে প্রায় 5 থেকে 6 বছর পরে একদিন স্পাম থেকে মেইল ডিলিট করতে গিয়ে দেখি যে হচ্ছে ওনার এই মেসেজটা। তখন মেসেজটা দেখার পর আমি সাথে সাথে ওনাকে মেইল করি যে আপু আমি আসলে সরি, এই আপনার এই মেসেজটা দেখি না। তো উনি আবার সাথে সাথে আমাকে ফোন করেন, ও বাইরে থেকেই ফোন করে বলেন যে ভাইয়া কোনো অসুবিধা নেই, আমরা কি একসাথে পার্ট নিয়ে কাজ করতে পারি কিনা। তখন উনি আমাকে কিছু অ্যাসাইনমেন্ট দেন, এবং সেই অ্যাসাইনমেন্টের কাজ হিসাবে আমি গত 1 বছর ধরে পাটের ছবি তুলেছি। তো সেই তুলতেই এমন একটা ছবি আমি পেয়ে গেলাম মানিকগঞ্জ জেলায়। পাট শ্রমিকদের যে প্রতিদিনের জীবনধারা, সেখান থেকে এই ছবিটা আমার বের হয়ে আসলো। এবং ছবিটা আমি অনেকক্ষণ ধরে, আপনি যদি খেয়াল করেন ছবিটাতে, যে একটা মানুষ যখন পাটের বোঝাগুলি আসে নৌকাতে, তখন এই শ্রমিকেরা এই পাটের বোঝা মাথায় নিয়ে তাদের স্টোরেজে গিয়ে এটাকে সংরক্ষণ করে। তো সেই সময় আপনি যদি তাদেরকে খেয়াল করেন, তাদের সমস্ত শরীর এই পাটের যে বুনন, এই যে পাটের আঁশ, এটা দিয়ে এক ধরনের ওভারল্যাপিং হয়ে যায়। মানে তখন কোনটা যে মানুষ আর কোথায় যে পাটের আঁশ, এটা আলাদা করে দেখা মানে খুঁজে পাওয়াটা খুব মুশকিল।
তো সেরকমই একটি দৃশ্য আমার এই থ্রেডস অফ লাইফ শিরোনামের ছবিটি, এবং ছবিটি আমাকে আসলে ভীষণভাবে নাড়া দিয়েছিল। হ্যাঁ, কারণ এটার মধ্যে শুধু এটা একটা ছবি না, এর মধ্যে অসংখ্য গল্প, মানে প্রতিটি বুননের মধ্যে পরতে পরতে অসংখ্য গল্প আছে। এই জন্যই এটির নাম আপনি দিলেন জীবন বুনন। জীবনের সুতা বা থ্রেডস অফ লাইফ। হ্যাঁ, এরকম তো আরো অনেক গল্প আপনি খুঁজে পান বাংলাদেশের প্রত্যেকটি কোনায় কোনায় এক একটি গল্প লুকিয়ে আছে, যেটি হয়তো সাধারণ বা খালি চোখে আমরা দেখছি না, কিন্তু যখন একজন আলোকচিত্রী ছবি তোলার উদ্দেশ্যে বা সেই গল্পগুলোকে ক্যামেরা লেন্সে ফুটিয়ে তোলার উদ্দেশ্যে খুঁজে বেড়াচ্ছে গল্প, তখন আপনাদের মাধ্যমে আমরা অনেক গল্প খুঁজে পাই, দেখতে পাই, অনেক কিছু অনুধাবন করি। এক এক জায়গায় এক এক রকম জীবন, এক এক রকম জীবনের গল্প আবার এক এক রকম। এরকম অনেক ছবির গল্প তো আছে, আরও যদি কোনো ছবির গল্প আমাদেরকে একটু বলতেন যেটা আপনাকে অনেক বেশি নাড়া দিয়েছিল। প্রথম ছবিটার কথাই বলবো, যেটা হচ্ছে যে লস্ট চাইল্ডহুড। এই ছবিটা আমি আসলে তখন ঢাকার, আপনি কেরানীগঞ্জের নাম শুনেছেন, ওখানে আমি থাকতাম। তো কেরানীগঞ্জ থেকে আমি প্রতিদিন হচ্ছে, আমার অফিসটা ছিল হচ্ছে জনসন রোডে, যেটা সদরঘাটে। তো আমি নৌকায় যাতায়াত করতাম। তো নৌকায় যাতায়াত করতে করতে আমি দেখলাম যে একদিন একটা নৌকায় অনেকগুলি স্কুলের শিশুরা একসাথে উঠেছে, স্কুলের ড্রেস পরা। তো তখন একটা ছেলে উঠেছে হাতে অনেকগুলি বেলুন নিয়ে। ওর কাজ হচ্ছে আসলে এই বেলুনগুলো বিক্রি করা। তো ওই শিশুদের মাঝখানে এই ছেলেটা আলাদাভাবে বসেছিল। তো আমি ওর সাথে ছবি তুলছিলাম আমার মোবাইল দিয়ে, এবং ওর সাথে গল্প করছিলাম। তো ওকে জিজ্ঞাসা করলাম, তোমার কি পড়াশোনা করতে ইচ্ছা করে না? ও বললো যে হ্যাঁ, আমারও পড়াশোনা করতে ইচ্ছা করে, কিন্তু আমি একদিন হচ্ছে এগুলি বিক্রি টিক্রি করে যখন অনেক টাকা হবে তখন হচ্ছে আমি পড়াশোনা করব। তো তখন আমাকে এই জিনিসটা ভাবায় যে ওর আসলে একদিন ঠিকই টাকা হবে, কিন্তু তখন আর ওর ওই পড়াশোনার বয়সটা থাকবে না। আমি দেখলাম চোখের সামনে যে ওর চাইল্ডহুডটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, এবং তখনই আমার মাথায় একটা কনসেপ্ট গ্রো করে যে লস্ট চাইল্ডহুড। এবং আমি শিশুদের এই ধরনের ছবি তোলা শুরু করি, যে এই যে তাদের শৈশবটা হারিয়ে যাচ্ছে। তো সেই ধারাবাহিকতায় আমার ওই যে লস্ট চাইল্ডহুড ছবিটা, যেটা একটা ভাঙা টেলিভিশনের ওই পাশে একটা শিশু বসে আছে, হ্যাঁ, যেটা ওই যে ওয়ার্ল্ড ফটোগ্রাফিক কাপে বেস্ট অফ নেশন হয়েছিল, এরকম একটা সিরিজ করার চেষ্টা করি, যে শিশুদের শৈশব হারিয়ে যাচ্ছে। তাদের বলেন যে আর্থসামাজিক প্রেক্ষাপটেই বলেন বা যে কোনো কারণেই বলেন, যে আমাদের সুবিধা বঞ্চিত যে শিশুরা, তাদের নিয়ে কাজ করা শুরু করি, এবং ওই ছবিটা সে সময় আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। বাহ, সত্যি জীবন যেখানে যেমন, এরকম অনেক ধরনের পরিকল্পনা না থাকলেও আমাদের তো অনেক ধরনের পরিকল্পনা থাকে, যে পরিকল্পনাগুলো আমাদেরকে আমাদের কাজের জায়গাগুলিকে অনেক বেশি দেখিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে পরবর্তীতে আপনি কোন ধরনের ছবি তুলতে আগ্রহী, বা আপনার নেক্সট স্টেপটা কি হতে যাচ্ছে? বেসিক্যালি আমি এখন আসলে এই যে পার্ট, যে কথাটা আপনাকে বললাম, আমি এই পার্ট নিয়ে একটা লম্বা কাজ শুরু করেছি। আপনি হয়তো জানেন, যেটা হচ্ছে যে বাংলাদেশকে আমরা যেটা আগে থেকে বলতাম, আমরা ছোটবেলায় রচনা পড়ে আসতাম বা রচনা লিখতাম যে জুট ইজ দ্য গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ। তো আমাদের জুটের কোয়ালিটি, এটা কিন্তু সারা পৃথিবীর মধ্যে সেরা, এটা আমরা অনেকেই জানি না। এবং আমরা যদি আমাদের 1971 সালে ফিরে যাই, মুক্তিযুদ্ধের ওই জায়গাটাতে, সেখানেও কিন্তু একটা বড় ভূমিকা রেখেছে এই পাট শিল্প। এই পাট শিল্প একটা জিও পলিটিক্সের কিন্তু বিরাট মাধ্যম, এবং তখন আমি এটা পড়াশোনা করতে গিয়ে জেনেছি। তো আমি দেখতে পাচ্ছি ধীরে ধীরে এই পাট শিল্পটাও আমাদের কাছ থেকে হারিয়ে যেতে বসেছে প্রায়, নানাবিধ ওই যে জিও পলিটিক্সের কথা বললাম সেই কারণে। তো আমি চেষ্টা করতেছি যে পাটের এই যে লাইফ স্টাইলটা, পুরো লাইফ সাইকেলটা, এবং এর সাথে জড়িত এই যে মানুষের নানাবিধ জীবন যে ধারা, এটাকে আমি ডকুমেন্টেশন করে রাখতে, এবং সেটা নিয়ে আমি আগামীতে হয়তো আরো 2-1 বছর কাজ করব। আমরা ছবি নিয়ে অনেকক্ষণ গল্প করলাম। আপনি আপনার টিএসসি জীবনের কিছু কথা বলছিলেন, সেখানে আপনি বলছিলেন আপনি বাঁশি বাজাতে অনেক পছন্দ করেন, এবং আপনার পাশেও একটি সুন্দর বাঁশি রাখা আছে, যেটা প্রতিদিন রাতে আপনি বাজান, আপনি বললেন। এত ইনস্ট্রুমেন্ট থাকতে কেন বাঁশি বাজানোর ইচ্ছেটা হলো? আসলে আমি তো বললাম যে আমি আসলে জীবনে কম কিছু চেষ্টা করিনি, লেখালেখির চেষ্টাও করেছি, আপনার মতো উপস্থাপিকা হওয়ার, মানে উপস্থাপক হওয়ারও ইচ্ছা ছিল। আচ্ছা, হ্যাঁ, তো আমি যখন এরকম নানাবিধ মাধ্যম নিয়ে চেষ্টা করছিলাম, তখন একদিন আমি হঠাৎ করেই রাতের বেলা, আমি ইউনিভার্সিটির একটা হলে থাকতাম, তো ওখানে পুকুর পাড়ে বসে বাঁশিতে ফু দিলাম, এবং দেখলাম যে বাঁশিটা খুব সুন্দর বাজছে। তখন আমি হেঁটে হেঁটে চারুকলার ওখানে চলে গেলাম এক পরের দিন, গিয়ে ওখানে একজন ভদ্রলোক চারুকলার পাশে বসে বাঁশি বাজাতেন, লাবু ভাই নাম। ওনার কাছ থেকে 20 টাকা দিয়ে একটা বাঁশি কিনে ওনার কাছ থেকে বাঁশির প্রাথমিক পাঠটা নেওয়া শুরু করে দিলাম। তো ইতিমধ্যে আমার এক বন্ধু, খুব কাছের বন্ধু, ও আমাকে নিয়ে গেল হচ্ছে আপনার রামপুরাতে মুর্তুজা কবির মুরাদ ভাই আছেন, উনি ছায়ানটের টিচার, ওনার বাসায় নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ভাইয়ার সাথে আমি হচ্ছে 2-3 বছর লেগে থাকলাম।
তো ভাই আমাকে ক্লাসিক্যাল শেখানো শুরু করলেন। তো একটা পর্যায়ে আমি গিয়ে দেখলাম যে আসলে ক্লাসিক্যালটা আমাকে দিয়ে হচ্ছে না, কারণ এটাতে যেই পরিমাণ ডেডিকেশন বা দেওয়া সম্ভব, সময় দেওয়া সম্ভব, সেটা আমি দিতে পারছি না। তখন আমি মনের আনন্দে আমার কাছে যেটা আমার যে সুরটা উঠে আসে সেটা আমি বাজানো শুরু করলাম এবং দেখলাম যে এখানে আমি একটা ভালো আউটপুট পাচ্ছি। তো এই কারণেই মূলত আমি হয়তো অন্য কোনো শিল্প মাধ্যম নিয়ে চেষ্টা করতে পারতাম, লেখালেখিটা কন্টিনিউ করতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বাঁশিটাও আমাকে পিক করেছে। বাঁশি, ছবি, পাশাপাশি আপনি একজন ব্যাংকার এবং ব্যক্তিগত জীবনেও তো নানান ধরনের কাজের মধ্য দিয়ে আমাদের যেতে যায়, পারিবারিক জীবন থাকে, সবকিছু সামলে কতটুকু আসলে ব্যালেন্স করতে পারছেন? রিসেন্টলি আসলে আপনার এই প্রশ্নটাই ব্যালেন্স কথাটা শোনার সাথে সাথে আমার মাথায় একটা জিনিস আসলে, রিসেন্টলি আমি একটা ওয়ার্কশপ করে বেড়াচ্ছি। আচ্ছা, সেই ওয়ার্কশপের বিষয়টা হচ্ছে যে ব্যালেন্সিং প্যাশন অ্যান্ড প্রফেশন। বিভিন্ন ইউনিভার্সিটিতে আমি যাই এবং ফটোগ্রাফি ক্লাবগুলোতে মূলত এই ওয়ার্কশপটা হচ্ছে পরিচালনা করি। স্টুডেন্টরা অনেক মজা পায় এবং এখানে তারা অনেক ইন্সপিরেশন পায়। আসলে এটা খুব সহজ একটা কাজ না, কারণ হচ্ছে আমার দুটো ছেলে মেয়েও আছে। আচ্ছা, তো হচ্ছে এই যে পরিবারের এখানে একটা বিরাট ভূমিকা আছে। পরিবার যদি আমাকে স্যাক্রিফাইস না করতো শুক্র শনিবার, তাহলে হচ্ছে আমার পক্ষে এই যে আমার যে শখ, এটা পুষে রাখা, আমি বলি যে এটা একটা পোষা শখ, তো আসলে মানুষ পুষে রাখে, এটা ভীষণ আসলে টাফ হয়ে যেত। তো সেই জায়গাটা থেকে শুধুমাত্র পরিবারের সাপোর্টের কারণেই কিন্তু আজকে একজন পিনুর রহমান, আদারওয়াইজ এটা মানে পসিবল ছিল না। হ্যাঁ, এবং সেই পরিবার যখন দেখে পিনুর রহমান আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের জন্য, পরিবারের জন্য, নিজের জন্য গৌরব বয়ে আনছে, তখন তাদের কেমন লাগে, তাদের অনুভূতি কেমন থাকে? এটা তো আসলে আমি ভাষায় বলতে পারবো না, কারণ কিছু জায়গাটা থাকে যে আমি তাদের এক্সপ্রেশনটা তো দেখি। মানে আমাদের কবিগুরু বলেছেন যে ভাব যখন প্রবল, ভাষা তখন দুর্বল হয়ে যায়। তো তাদের এটা আসলে এক্সপ্রেশনই বোঝা যায় যে তারা আসলে কতটা এখানে তৃপ্তি অনুভব করে, কারণ তাদের এই স্যাক্রিফাইস আমার যখন অর্জনটা আসে তখন শুধু আমি না, মানে তাদের মধ্যেও এক ধরনের ভীষণ ভালো লাগা কাজ করে। বাহ, এই ভালো লাগাটা সবসময় চলতে থাকুক। আর এবারে আপনার কাজের জায়গাটাতেই যদি আবার ফিরে আসি, আপনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে গিয়েছেন, যেরকম ওয়ার্ল্ড অলিম্পিক ফটোগ্রাফি, সেখানে আপনি রাশিয়াতে গিয়েছিলেন। সেটার অভিজ্ঞতা কেমন ছিল? দেশের বাইরে সেখানে যারা দেখতে এসেছিলেন তাদের প্রতিক্রিয়া কেমন ছিল? এটা আমার জন্য বলবো যে আমার ফটোগ্রাফিক জীবনে সবথেকে মানে ইন্টারেস্টিং যদি কোনো একটা পার্ট থাকে, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণ করা। কারণ আমি দেখা গিয়েছি এর আগে ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে গিয়েছি, তো তখন গিয়েছি কি জাস্ট পুরস্কার আনতে। বাট ওয়ার্ল্ড ফটোগ্রাফিক অলিম্পিয়াড যেটা, এখানে আমি গিয়েছি মূলত সুপার ফাইনাল রাউন্ডে একজন প্রতিযোগী হিসাবে। এবং ওখানে বিশ্বের আরও ধরেন প্রায় 90-এর মতো ফটোগ্রাফার এসেছে। আমরা একটা হোটেলে থেকেছি, প্রতিদিন সকালে আমাদেরকে বিভিন্ন রকম থিম দিয়ে, সেন্ট পিটার্সবার্গ একটা খুব বিউটিফুল শহর, সিটি অফ, আমি বলি যে আর্ট, কালচার অ্যান্ড হিস্ট্রি, সেখানে আমাদেরকে ছেড়ে দেওয়া হতো এবং ওই থিমগুলো দিয়ে ছবি তুলতে বলা হতো। আচ্ছা, তো সেটা আমাদের জন্য যেমন চ্যালেঞ্জিং ছিল, এবং এখানে এই যে ফটোগ্রাফি, বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ, এত যে ভ্যারিয়েশন, এই জিনিসটার মধ্য থেকে ছবি বের করে আনা নিঃসন্দেহে আমাদের জন্য একটা বড় ধরনের এক্সপেরিয়েন্স ছিল। আর এরকম যারা আসলে পেশাগত জীবনে অন্য কাজ করছেন কিন্তু ছবি তোলার প্রতি ভীষণ রকম আগ্রহী, বা তরুণ প্রজন্মের যারা আছেন, ছবি তুলতে চান বা ছবি তুলতে পছন্দ করেন, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? নতুনদের জন্য আমার একটাই পরামর্শ, সেটা হচ্ছে যে আপনি যদি ডিসাইড করেন যে আপনি ছবি তুলবেন, এখন প্রথমে আপনাকে ডিসাইড করতে হবে যে এটা কি আপনি ছবি তোলাটাকে আপনি আমার মতো জাস্ট শখ হিসাবে নেবেন, নাকি হচ্ছে প্রফেশন হিসাবে নেবেন। এই জিনিসটা ডিসিশন নেওয়ার পরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে হচ্ছে আপনি যদি শখ হিসাবে নেন, তাহলে ওকে ভালো, আপনি আপনার বিভিন্ন রকমের মাধ্যম আছে, গুগল আছে, এখন চ্যাট জিপিটি আছে, মানে অসংখ্য মিডিয়া আছে, সেখান থেকে আপনি আগে পড়াশোনা করেন, পড়াশোনা করে আপনি হচ্ছে আপনার ফটোগ্রাফির চর্চা করেন। আর যদি এটাকে হচ্ছে প্রফেশন হিসাবে নেন, তাহলে নিঃসন্দেহে আমি বলবো বাংলাদেশে অসংখ্য প্রতিষ্ঠান আছে এখন ফটোগ্রাফির, সেখান থেকে আপনি শিখে যাত্রাটা শুরু করেন। কারণ না শিখে আপনি যদি হচ্ছে এলোমেলো হয়ে ঘোরাফেরা করেন, তাহলে কিন্তু আপনার দিন শেষে সময় নষ্ট হবে, আর সময় খুব মূল্যবান। অবশ্যই তাই। এবং জীবনের এই ব্যস্ততম সময়ের মধ্যেও আপনি আপনার প্যাশনটাকে গুরুত্ব দিয়েছেন, কাজ করে যাচ্ছেন, বাঁশি বাজাচ্ছেন, ছবি তুলছেন। বাঁশি নিয়ে তো আমরা কথা বললাম একটু আগে। কোনটি বেশি আপনি উপভোগ করছেন, বাঁশি বাজানো নাকি ছবি তোলা? এক্ষেত্রে আমি আসলে বলবো কি, আমি মির্জা গালিবের শের পড়তে খুব পছন্দ করি। আচ্ছা, তো আসলে কোট বলবো না, মানে আসলে আমার কাছে মনে হয় কি যে মির্জা গালিব মানে হচ্ছে সূরা আর সাকি। তো আমার ফটোগ্রাফি এবং বাঁশির কথা যদি বলেন, তো ফটোগ্রাফি হচ্ছে আমার সূরার মতো, আর এই বাঁশিটা হচ্ছে আমার সাকি। তো এটা ছাড়া তো আর আমি আগাতে পারবো না আর কি। আপনি সবকিছু নিয়ে এগিয়ে যান, আপনার ওয়ার্কশপ, আপনার ছবি তোলা, আপনার পেশাগত জীবন, পারিবারিক জীবন,
সব কিছু অনেক সুন্দর হোক, আপনার জন্য অনেক শুভকামনা, এবং আপনার এই যে শিল্প চর্চা এবং শিল্পের সাথে নিজের জীবনটাকে গড়ে তোলা, এগিয়ে নিয়ে যাওয়া, এটা অনেক দারুণভাবে অব্যাহত থাকুক, আমরা সেটি প্রত্যাশা করছি। একেবারে শেষ পর্যায়ে বাঁশি নিয়ে তো কথা বললামই, আপনার বাঁশির সুর শুনতে শুনতে বিদায় নিব আজ। আমরা কথা বলছিলাম পিনুর রহমানের সাথে, যিনি তার ক্যামেরা লেন্সের মাধ্যমে ফুটিয়ে তোলেন আমাদের বাংলাদেশকে এবং আমাদের জন্য গর্ব বয়ে আনছেন আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে। তার জন্য শুভকামনা থাকবে। আমরা একেবারেই শেষ পর্যায়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারাও অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলের সঙ্গেই থাকুন। আমরা বাঁশির সুরে বিদায় নিতে চাই।